স্বাগতম তোমাকে অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা পদার্থবিজ্ঞান অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ এই ভিডিওটিতে। এটি হচ্ছে তোমাদের এই অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা সিরিজের পর্ব নাম্বার 4। এর আগে 3টি পর্ব আলোচনা করা হয়ে গেছে, যেখানে হচ্ছে চ্যাপ্টার 2, 3 এবং 4 ছিল। আজকে আমি আলোচনা করব অধ্যায় 5 নিয়ে। তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু জানো এক একটা চ্যাপ্টারে এক একটা সাবজেক্টে ভালো করার জন্য সূত্রই কিন্তু হচ্ছে মেইন জিনিস। সো সবার আগে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। আর সবাই কিন্তু জানো যে ক্র্যাশ কোর্সে আমি এই সবগুলো সূত্রের কিভাবে আসছে, কিভাবে কি হয়েছে সবকিছু বিস্তারিত আলোচনা করব। বাট অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা এই ভিডিওগুলো আমি করতেছি শুধুমাত্র তোমাদের বুঝে সূত্রগুলো মুখস্থ করার জন্য। কারণ একটা সাবজেক্টে তুমি যদি ভালো করতে চাও তাহলে সূত্র মনে রাখার আর কোনো কিন্তু বিকল্প নাই, তোমাকে সূত্রগুলো মনে রাখতেই হবে। সো তারই ধারাবাহিকতায় এখন পদার্থবিজ্ঞানের ধারাবাহিক অধ্যায়গুলো আসতেছে। এই পদার্থবিজ্ঞান শেষে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা এই ভিডিওগুলো আসবে। সো এই যে দেখতেছো এখানে যে ক্লাস নোটটা আসছে সেটার পিডিএফটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, এবং হচ্ছে এই যে তোমার ফর্মুলাগুলা সেটা পিডিএফ হিসেবেও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, যেখান থেকে তোমরা ডাউনলোড করে এই যে ভিডিওর তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে না, সেখানে লিঙ্ক পেয়ে যাবা। সেখান থেকে ডাউনলোড করে তোমাদের ফোনে রেখে তোমরা যে কোনো টাইমে কিন্তু সূত্রগুলো আমি মুখস্থ করতে পারবা। সো সবাই ভিডিওটা দেখে সূত্রগুলো বুঝে, কিচ্ছু বোঝার দরকার নাই, চুপচাপ সূত্রগুলো মুখস্থ করে ফেলো। কারণ এই সূত্র যদি আগে থাকতে জানা থাকে তোমার, তাহলে ফিজিক্সের 50% মনে করো অলরেডি কমপ্লিট। ফিজিক্সের 50% জাস্ট সূত্র দিয়েই কমপ্লিট হয়ে যায়। এই জন্যই আমি এই বিষয়টা বুঝি দেখেই তোমাদের ধারাবাহিকভাবে আমি সূত্রগুলো আপলোড করতেছি, ঠিক আছে? তো তার এই ধারাবাহিকতা আজকে হচ্ছে পর্ব নাম্বার 5। সো দেখো, প্রথমেই তোমাদের এখানে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে চাপ। আমি শুধুমাত্র সূত্রটা বোঝার জন্য যতটুকু তোমার বোঝার দরকার ততটুকুই আমি তোমাকে এখানে বুঝাবো, এর বাইরে কিছু বুঝাবো না। ওকে, সো দেখো, চাপ বোঝার জন্য মনে করো হচ্ছে এটা তোমার একটা বক্স, ঠিক আছে? এই যে একটা বক্স আছে, দেখছো? সো এই বক্সের উপর, আচ্ছা তাহলে এই যে একটা বক্স আছে, সেটা একটা আমি কি নিছি বলো তো, বড় দেখার বক্স নিছি। তাহলে এই বক্সের একটা তো ক্ষেত্রফল আছে, ধরে নাও এই বক্সের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এ ক্ষেত্রফলের উপর এইখানে মনে করো ছোট একটা জায়গা, ঠিক আছে? এই জায়গার উপর তুমি যদি বল দাও, মনে করো আমি নিচের দিকে কি দিতেছি, এফ পরিমাণে বল দিতেছি, তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি বলতো, এফ। এখন আমি যদি লিখি তাহলে এ, সো এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি হবে বলতো? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কিন্তু তোমরা ঐকিক নিয়ম অনুসারে জানো, সেটা হচ্ছে এফ বাই এ। এই এফ বাই এ কে, কারণ এই যে এ ক্ষেত্রফলের জন্য যদি এফ হয় তাহলে একক ক্ষেত্রফলের জন্য কি হবে, জাস্ট এফ দিয়ে এ কে ভাগ করে দিলেই হচ্ছে একক ক্ষেত্রফলের জন্য প্রযুক্ত বল পেয়ে যাবা। সো এখান থেকে তুমি জাস্ট পাবা এই একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল আছে না, সেই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই আমরা কি বলবো, চাপ বলবো। সো দেখো, চাপের ফর্মুলা হচ্ছে P ইকুয়াল টু এফ বাই এ, যেখানে P কি, P হচ্ছে চাপ, F হচ্ছে প্রযুক্ত বল যে বলটা তুমি দিবা, হচ্ছে ক্ষেত্রফল। আশা করি তুমি এটা বুঝে গেছো। ওকে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয় বলো তো ভাইয়া? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলবো হচ্ছে চাপ। সো ওকে, চাপ যদি বুঝে যাও তাহলে এখন আমাদের বুঝতে হবে এই যে রো। রো কি? রো হচ্ছে ঘনত্ব। সো যারা ঘনত্ব বুঝো না তাদের জন্য আমি একদম অলওয়েজ একটা সিম্পল এক্সাম্পল দিয়ে ঘনত্বটা তোমাদের বুঝাবো। এই যে দেখো, সো আমি এখান থেকে এই জিনিসটাকে একটু কপি করতেছি। সো একটু আগে আমাদের এই বক্স ছিল না, এখনো মনে করো একটা আমাদের বক্সই আছে। সো এটা বক্স বলতে এটা একটা কিউব আমাদের, ঠিক আছে? এটা একটা কিউব। সো এটা ধরো একটা তোমাদের, এটা হচ্ছে একটা কিউব। সো এটা যদি একটা কিউব হয়, সো আমি আরেকটা কিউব এখানে যদি আঁকি। ওকে, দেখো এখানে ভাইয়া একটা ঘনক নিলাম। মনে করো এই ঘনকটার প্রত্যেকটা সাইড 1 মিটার কিউব, এই যে সরি 1 মিটার করে। এই যে তুমি মনে করো এই যে দৈর্ঘ্য 1 মিটার, এই যে প্রস্থ 1 মিটার, এই যে উচ্চতাও কি 1 মিটার। তুমি তো জানো, তাহলে এই ঘনকটার আয়তন কত হবে বলতো? 1 মিটার কিউব। এই ঘনকটার আয়তন কি হবে? 1 মিটার কিউব। তো ধরো এখানে একটা ছিদ্র আছে, এই ঘনকের এখানে একটা ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে তুমি ধরো হচ্ছে গিয়া পানি ঢালবা। এই ছিদ্র দিয়ে ধরো হচ্ছে পানি ঢালবা। সো পানি ঢেলে
এই যে 1 মিটার কিউবের যে ঘনক আছে সেই ঘনকটা সম্পূর্ণরূপে পূর্ণ করবা। এটা কেন বুঝাচ্ছি ভাইয়া? একটা সহজ বিষয় বোঝানোর জন্য। দেখো তাহলে এই যে এটার আয়তন যেহেতু 1 মিটার কিউব, তাহলে তুমি বলতে পারো না একক আয়তন এটা, কারণ আয়তন যদি এক হয় বা কোনো কিছু যদি এক হয় তখন সেটার আমরা একক বলি। সো আমরা বলতে পারি এটা একটা ঘনক যার প্রত্যেকটা দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার। তাহলে আমরা বলতে পারি এই ঘনকটার আয়তন কত বলতো? এই ঘনকটার আয়তন হচ্ছে 1 মিটার কিউব। সো এই 1 মিটার কিউব আয়তন মানে হচ্ছে একক আয়তন। একক আয়তনে কোনো বস্তুর মধ্যে যে ভর থাকবে, আচ্ছা এখানে তুমি এই পুরোটাকে পানি দিয়ে পূর্ণ করছো, সেই পানির একটা ভর আছে না, সেই ভরটাকে তুমি যদি ধরো m, আবারও বলি এই পুরো ঘনকটাকে তুমি পানি দিয়ে পূর্ণ করবা। পানি দিয়ে যদি পূর্ণ করো তাহলে এই যে পানির একটা কি আছে, ভর আছে না, সেই ভরটা মনে করো হচ্ছে m। সো একক আয়তনে কোনো বস্তুর যে ভর থাকে সেটাই হচ্ছে তার ঘনত্ব। তো সহজে বোঝানোর জন্য ভাইয়া বললাম যে মনে করো একক আয়তন হিসেবে 1 মিটার কিউব আয়তন নিলাম, সেই আয়তনের মধ্যে m কেজি পানি আটলো, এই যে m কেজি পানি আটলো, তাহলে পানির ঘনত্ব হচ্ছে m কেজি পার মিটার কিউব। এই যে দেখো এই যে, সো ঘনত্বকে প্রকাশ করা হয় রো দিয়ে। সো রো ইকুয়াল টু কি বলতো? রো ইকুয়াল টু হচ্ছে m বাই ভি। m কি? m হচ্ছে ভর, মানে ওই বস্তুতে কতটুকু ভর আছে। আর ঘনত্ব কি? ঘনত্ব কি সেটাই তো বুঝাচ্ছি। আর আয়তন কি? আয়তন হচ্ছে কতটুকু জায়গায় ওই ভরটা আছে। সো দেখো ভরকে তুমি যদি আয়তন দিয়ে ভাগ করে দাও, আচ্ছা আমার উদাহরণের জন্য এখানে আমাদের পানির ভর ছিল m কেজি আর আয়তন ছিল কি 1 মিটার কিউব, তাহলে আসলে রো ইকুয়াল টু কি m বলো। তার মানে আয়তন যদি একক হয়ে যায়, আয়তন যদি একক হয়ে যায় তাহলে ওই আয়তনে যেই ভর থাকবে সেটাই হচ্ছে আমাদের ঘনত্ব। ওকে, আয়তন যদি একক হয়ে যায় সেই আয়তনের মধ্যে যতটুকু ভর থাকবে সেটাই হচ্ছে আমাদের ঘনত্ব। সো এটার ইউনিট কি? ইউনিট বা হচ্ছে একক। এই যে এই ঘনত্বর ইংলিশ হচ্ছে ডেনসিটি। ওকে, যারা অনেকে ইংলিশ ভার্সনের পোলাপানো আমার ভিডিওটা দেখো, তো তাদের জন্য ঘনত্বের একক হচ্ছে কি? সো ডেনসিটি। ডেনসিটি ইজ এ ডেনসিটি ইজ দ্য ম্যাস অফ ইউনিট ভলিউম। সো ইউনিট ভলিউমে যে ম্যাস থাকবে সেইটাই হচ্ছে গিয়ে কি বলতো? ডেনসিটি। সো এই ডেনসিটির ইউনিট বা একক, সেই এককটা কি বলতো? এই ইউনিট হচ্ছে ইউনিট বা একক, এই যে ইউনিট হচ্ছে আমাদের কেজি, কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। কেন ভাইয়া? কারণ এই যে ভরের একক তো কেজি আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। সো মিটার কিউব ভাগাকার আছে না, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তো কেজি পার মিটার কিউব। এই যে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে তোমার ঘনত্ব। সো ঘনত্ব রো ইকুয়াল টু m বাই ভি। আর হচ্ছে এটাই হচ্ছে ঘনত্বের কনসেপ্ট। এখন আয়তন যদি ভি হয়, মানে ভি বলতে এনি আয়তন, অ্যান্ড হচ্ছে তোমার যদি আয়তন যদি ভি হয়, ভি মানে কি বলতো? যে কোনো আয়তন। আয়তন যদি ভি হয়, ভি মানে হচ্ছে যে কোনো আয়তন, আর ভর যদি এম হয়, যে কোনো ভর, তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে ঘনত্ব। এখন পানির জন্য না এই m এর একটা নির্দিষ্ট মান আছে। পানির জন্য এই m এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। মানে তুমি যদি 1 মিটার কিউব আয়তন নাও তাইলে সেইখানে 1000 কেজি পানি আসবে। 1 মিটার কিউব আয়তনের কোনো ঘনক নিলে সেখানে 1000 কেজি পানি আসবে। এই জন্য পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আশা করি ভাইয়া তোমরা এইটা বুঝতে পারছো ঘনত্ব কি জিনিসটা কি। সো এই ভিডিওগুলা যারা মানে এই টপিকগুলা বুঝো বা ফর্মুলাগুলো মেমোরাইজ করা আছে তারাও দেখবা, আর যারা বুঝো না তারা তো দেখবাই। যারা বুঝো তারা দেখে জাস্ট হচ্ছে রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে? আর এই ভিডিওগুলো সেভ করে রাখবা, কারণ এক্সামের আগে তোমার পুরোটা চ্যাপ্টার মেমোরাইজ করার সময় থাকবে না। তখন জাস্ট তুমি ফর্মুলাগুলো একবার দেখে গেলে, একবার যেহেতু দেখে ফেলছো, টেনে টেনে দেখে যাও, তাহলে আর একটু তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওগুলো সেভ করে রাখবা। ওকে, এরপরে দেখো আমরা শিখবো হচ্ছে চাপ। কিসের চাপ? গভীরতায় চাপ, তরলের চাপ। ওকে, এইটা আমরা কিসের দেখছি বলতো? এই যে চাপটা দেখছো P equal to F by A, সেই চাপটা ছিল কার বলতো? সেই চাপটা ছিল কোনো কঠিন পদার্থের উপর। এখন যদি তোমার কাছে তরল পদার্থ থাকে, মনে করো এই যে একটা পাত্র আছে, এই একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে, আচ্ছা পাত্রটা ভাই একটু সুন্দর করে রাখি। এই যে মনে করো হচ্ছে তোমার কাছে একটা পাত্র আছে। ওকে, এইটা হচ্ছে পাত্র। পাত্রের মধ্যে কি আছে ভাইয়া? পাত্রের মধ্যে হচ্ছে তরল পদার্থ আছে।
এই যে মনে, আচ্ছা ধরো এখান থেকেই তরল পদার্থ আছে, এই যে এগুলো কি পদার্থ, এগুলো হচ্ছে কোনো একটা তরল পদার্থ দিয়ে পূর্ণ। তরল পদার্থ আঁকতে আঁকতে তো ফিগারই বিশ্রী হয়ে গেছে, এটা মুছে দেই। এই যে, তো এই পাত্রটা তরল পদার্থ দিয়ে পূর্ণ, ধরে রাখো এই পুরোটাই তরল পদার্থ। তুমি আমাকে বলো তো, ছোটবেলা যখন তুমি খেলা করছো, একটা পলিথিন বা মগের মধ্যে যখন পানি নিয়ে ধরো এখানে একটা ছিদ্র করছো এবং এইখানে একটা ছিদ্র করছো, কি হইতো বলো তো? এইখানে ছিদ্রটা দিয়ে দেখবা এত জোরে পানি পড়তেছে, আর এইখানে চিত্রটা দিয়ে দেখবা কি যে আস্তে আস্তে পানি পড়তেছে। এইখানে চিত্রটা দিয়ে দেখবা যে আস্তে আস্তে পানি পড়তেছে, এখানে ছিদ্রটা দিয়ে আস্তে আস্তে পানি পড়তেছে, এইভাবে পানি পড়তেছে। কেন এই ঘটনা ঘটে ভাইয়া? আচ্ছা, তরলের যত নিচে যাবা তুমি তত বেশি চাপ পাবা। তো দেখো এখান থেকে এখানে অনেক বেশি নিচে, তো এখানে চাপের পরিমাণও বেশি। এখন এই ভাইয়াটা তো ক্র্যাশ করছে, এই ভাইয়া এই যে ফর্মুলাটা দেখাচ্ছে এখানে পি ইকুয়াল টু এই যে চাপ মানে তরলের কোন স্থানে চাপ এইচ রো জি। এখানে রো কি, রো হচ্ছে ঘনত্ব, আর এইচ কি, এইচ হচ্ছে গভীরতা। সো এই যে এখানের জন্য এইচ হচ্ছে এতটুকু, আর এইটার জন্য এইচ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইচ। এই যে এখানে একটা এইচ হচ্ছে এতটুকু, এখানে এইচ হচ্ছে এতটুকু। দেখো রো একটা নির্দিষ্ট পদার্থের জন্য ফিক্সড, রো তো ফিক্সড, কারণ একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট ভরের বস্তুই আঁকতে পারবে। সো রো কিন্তু ফিক্সড। জিও কি বলতো, জিও হচ্ছে ফিক্সড। তাহলে তরলে কোন স্থানে চাপের মান কিসের উপর নির্ভর করে? এইচ এর উপর নির্ভর করে। মানে গভীরতা যত বেশি হবে কোন তরল পদার্থের, যত বেশি নিচে যাবা তত বেশি কি হবে বলতো তুমি, যত বেশি গভীরে যাবা তত বেশি কি পাবা, তত বেশি হচ্ছে ভাইয়া চাপ পাবা। সো তরল পদার্থের চাপের এই ফর্মুলাটা কই থেকে আসছে সেটা আমি ক্র্যাশ কোর্সে যখন তোমাদের রেগুলার ফিজিক্স ক্লাসগুলো নিব তখন বিস্তারিত বলবো। আপাতত ফর্মুলা মনে রাখো যে তরল পদার্থের ভেতরে কোনো পদার্থ যদি চাপ বের করতে চায় সেটার ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি, যেখানে পি কি, পি হচ্ছে গভীরতা, আর রো কি, রো হচ্ছে ঘনত্ব অলরেডি বুঝে আসছি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন দেখো মনে করো তোমার কাছে হচ্ছে এই তরল পদার্থটাই আছে, ঠিক আছে, এই ধরো হচ্ছে এই পাত্রটাই আছে, এই পাত্রটা আছে। তো তোমার কাছে এই যে একটু আগে যে পাত্রটা আঁকলাম না ভাইয়া, ধরো এই পাত্রটাই তোমার কাছে আছে। সেই পাত্রের মধ্যে কি দিয়ে পূর্ণ আছে বলতো? তরল পদার্থ দিয়ে পূর্ণ আছে। ওকে, এই একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে আবার কি আছে বলতো? তরল পদার্থ আছে। এখন ভাইয়া তুমি যদি একটা কাজ করো, কোনো একটা বস্তুকে ধরো, এই যে আমি একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু নিই, এই যে সিলিন্ডার আকৃতির একটা বস্তু নিলাম, যেই বস্তুটার এই যে উচ্চতা সেটা হচ্ছে গিয়া এইচ। এই সিলিন্ডারটাকে যদি এই তরলের মধ্যে ডুবাও, দুইটা ঘটনা ঘটবে না? এক হচ্ছে গিয়া যে ভাইয়া কিছু পরিমাণ তরল এই যে এখান থেকে উপচে নিচে পড়ে যাবে, কিছু পরিমাণ তরল এখান থেকে উপচে নিচে পড়ে যাবে। আর তুমি একটা জিনিস দেখবা আজকে, যদি কোনো একটা খালি সিলিন্ডার বা যে কোনো একটা সিলিন্ডারকে তুমি যদি নিচের দিকে ডাবাইতে চাও, তাহলে তরল কিন্তু উপরের দিকে তোমাকে আর একটা বল দিবে। সেই উপরের দিকে যেই বলটা দেয় ঊর্ধ্বমুখী, সেই বলটাকে আমরা বলি হচ্ছে প্লবতা। প্লবতা কি, কোনো তরল পদার্থ হচ্ছে তোমার পানিতে ডুবাইতে গেলে, কোনো তরল পদার্থের মধ্যে কোনো একটা বস্তু নিমজ্জিত করতে গেলে তরলের মানে হচ্ছে উপরের দিকে ঊর্ধ্বমুখী যে বল লাভ করে কোন একটা বস্তু, ওই বস্তু যে ঊর্ধ্বমুখী যে বলটা লাভ করে সেই বলটাকে আমরা কি বলবো বলতো? প্লবতা বলবো। সেই প্লবতা বের করার সূত্র হচ্ছে ভি রো জি। যেখানে দেখো ভি কি, ভি হচ্ছে গিয়া এই যে সিলিন্ডারটা দেখতেছো, সেই সিলিন্ডারের ক্ষেত্রফল যদি এ হয় এবং হচ্ছে এটার উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তন কি বলতো? আয়তন কি বলতো? আয়তন কিন্তু হচ্ছে এই যে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, আর এই যে ক্ষেত্রফল গুণ উচ্চতা এ গুণ এইচ। তাহলে এ এইচ থেকে তুমি কি পাও বলতো? ভি পাও। তাহলে এই যে এই ফর্মুলাটা চাইলে তুমি এভাবেও লিখতে পারো, এ এইচ রো জি। সো এটাই হচ্ছে কি প্লবতা। প্লবতা কি ভাইয়া? এই যে ঊর্ধ্বমুখী যে বলটা লাভ করে কোনো বস্তুকে তরল পদার্থে নিমজ্জিত করলে তরল ঊর্ধ্বমুখী যে বলটা লাভ করে, বা ওই বস্তুটা তরলের কারণে যে ঊর্ধ্বমুখী যে বলটা লাভ করে সেই বলটাকে আমরা কি বলবো বলতো? প্লবতা। যেখানে তোমার হচ্ছে
ভি কি? ভি হচ্ছে এই বস্তুর আয়তন। তো নর্মালি হচ্ছে যখন কোয়েশ্চেনগুলো করবা দেখবা কি আয়তনের থেকে বেশি ক্ষেত্রফল আর উচ্চতাটাই দেওয়া থাকে, তো সেটা ব্যবহার করে আমরা এই যে এ এইচ ভি বের করে নিতে পারি, দেন ভি বসিয়ে এই ফর্মুলাটা আমরা ম্যাথ করতে পারি, অথবা এই ভি কে ডিরেক্টলি এ এইচ রো জি এই আকারেও লিখতে পারি। সো এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে কঠিন বস্তুর যে তোমার হচ্ছে এই যে কঠিন বস্তুটাকে নিমজ্জিত করবা সেটার ক্ষেত্রফল, আর এইচ কি তার উচ্চতা, আর রো জি তো বললামই। সো এই বিষয়গুলো যদি বুঝে যাও, এরপরে দেখো এখানে তোমার বুঝতে হবে, আচ্ছা প্যাসকেলের ল থেকে এই সূত্রটা আমরা পাই। সো আমি প্যাসকেলের লটা বুঝাবো না তোমাদের আপাতত, জাস্ট সিম্পলি একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে একটা ছোট পিস্টন নিব, একটা দুইটা পিস্টন। আজকে প্যাসকেলের এই লটা তোমার অ্যাপ্লাই হয় পিস্টনের জন্য। সো এটা একটা ভাইয়া পিস্টন নিলাম, ওকে, এটা একটা পিস্টন নিলাম। আবারও বলতেছি এগুলা নিয়ে চিন্তা করো না কোথা থেকে কি আসছে, জাস্ট যেভাবে ফর্মুলাটা বুঝাই তুমি ফর্মুলাটা বুঝার জন্য ফর্মুলাটা পড়ে ফেলো। এরপরে যখন রেগুলার ক্লাসগুলোতে জয়েন করবা না, সেখানে ভাইয়া এগুলা সব কিছু প্রুফ টুফ সহকারে দেখাবো। সো তোমাদের আর কি কোনো আর ঝামেলা থাকবে না, ঠিক আছে? সো মনে করো তোমার কাছে এখানে একটা এরকম সিলিন্ডার আছে, এটা হচ্ছে তোমার ছোট পিস্টন, আর এটা হচ্ছে তোমার বড় পিস্টন। কেন ছোট পিস্টন বড় পিস্টন বলতেছি এটাকে, এই যে দেখো এটা রেডিয়াস কত ছোট, সো এটা ছোট পিস্টন, আর এটা রেডিয়াস কত বড়, সো এটা বড় পিস্টন। এই যে রেডিয়াস কত বড়, সেটা হচ্ছে বড় পিস্টন। আচ্ছা এইটা তোমার এই চ্যাপ্টারটা এই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট তোমার সিকিউ এর জন্য। সো আপাতত তুমি এই যে ফর্মুলাটা দেখতেছো এটা বুঝাই দিচ্ছি, এটা জাস্ট মনে করে রাখো। এই যে এই প্লবতা টপিকটাও তোমার সিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনও আছে। কিছুদিন পরেই তোমাদের ক্র্যাশ কোর্সগুলোতে এগুলো বিস্তারিত আলোচনা করবো, কোয়েশ্চেন ডিসকাস করবো কিভাবে কি আসবে। আপাতত জাস্ট বুঝে রাখো এটা খুবই ইম্পর্টেন্ট তোমার সিকিউগুলোর জন্য। সো এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট সিকিউগুলোর জন্য। আপাতত ফর্মুলাটা মেমোরাইজ করার জন্য জাস্ট এতটুকু মনে রাখো। এই যে তোমার হচ্ছে মনে করো এই যে ছোট পিস্টনে তুমি যেই পরিমাণ চাপ দিবা ঠিক বড় পিস্টনে সেই পরিমাণ চাপই গিয়ে লাভ করবে, যার কারণে ছোট পিস্টনের যে বল এবং ক্ষেত্রফলের অনুপাত বড় পিস্টনে বল এবং ক্ষেত্রফলের অনুপাতেরই সমান হবে। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। এখন দেখো এই যে ছোট পিস্টন, এইটার যদি তুমি এই যে মনে করো ছোট পিস্টনে বল দিতেছো, সেই বলটাকে ধরো হচ্ছে F1। এই যে ছোট পিস্টনে সিলিন্ডারের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে ধরো হচ্ছে A1, ঠিক আছে? এবার বড় পিস্টনে সেই বলটা কি হবে বলতো, ঊর্ধ্বমুখী ভাবে কাজ করবে। ওকে, বড় পিস্টনে সেই বলটা ঊর্ধ্বমুখী ভাবে কাজ করবে। যে এইদিকে যদি নিচে তুমি চাপ দাও, সেই চাপটা বিন্দু মাত্র না কমে এদিক থেকে এসে এইখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা দিবা, সেই ক্ষেত্রফলটার কারণে এখানে আরেকটা বল লাভ করবে। সেই বলটাকে যদি তুমি ধরো F2, এবং এই যে পিস্টনের যে সিলিন্ডারের ক্ষেত্রফল সেটাকে যদি ধরো A2, তাহলে প্যাসকেলের সূত্র অনুযায়ী আমরা জাস্ট একটা ফর্মুলা পাই, F2/F1 = A2/A1। সো এই ফর্মুলাটা জাস্ট মেমোরাইজ করো। এখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো হচ্ছে ক্র্যাশ কোর্সে আলোচনা করব। সো আপাতত জাস্ট এই ফর্মুলাটা মেমোরাইজ করার জন্য মনে রাখো, এই একটা সিলিন্ডার আছে, প্যাসকেলের সূত্র অনুযায়ী এখানে যদি একটা চাপ দাও, সেই চাপটা বিন্দুমাত্র না কমে এখানে একই চাপ চলে আসে, যার কারণে বল এবং ক্ষেত্রফলের অনুপাত দুইটা সমান হয়। মানে হচ্ছে F2/F1 = A2/A1। এই যে এইটা বিস্তারিত আলোচনা ক্র্যাশ কোর্সে থাকবে। এরপরে দেখো খুবই হচ্ছে লেস ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু রিসেন্টলি দেখা যায় যে হচ্ছে কোয়েশ্চেন এই টপিকের উপর চলে আসে। সো দেখো পীড়ন কি জিনিস ভাইয়া, প্রথমে তোমাকে পীড়ন বুঝতে হবে, তারপরে বিকৃতি বুঝতে হবে। এইটা একটু হোল্ডে রাখো, আগে তুমি পীড়নটা বুঝো, তারপর হচ্ছে আমি তোমাকে বিকৃতি বুঝাই। সো মনে করো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, মনে করো তোমার কাছে এখানে একটা বস্তু আছে। সেই বস্তুটার যে দৈর্ঘ্য আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা ধরে নাও হচ্ছে L0। সো L0 দৈর্ঘ্যের একটা বস্তু তোমার কাছে আছে। সো এই বস্তুটাতে তুমি করবা কি, এই বস্তুটা যেহেতু তোমার M1 ভরের একটা বস্তু আছে, সেই বস্তুটাকে মনে করো এখানে একটা রশি বাঁধলা, বেঁধে তুমি এই বস্তুটাকে টানবা। সো এই বস্তুটাকে যদি তুমি নিচের দিকে টানো, তাহলে কি ফোর্সে টানবা বলো তো? F ফোর্সে টানবা। তাহলে এই বস্তুটার যেহেতু একটা দৈর্ঘ্য আছে, তাহলে এই বস্তুটার একটা কি আছে বলতো,
ক্ষেত্রফলও আছে, এই যে এই বস্তুটার একটা ক্ষেত্রফলও আছে। সো এই যে এই বস্তুটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা তো কে ধরে নাও এ। তাহলে এই বস্তুটাকে তুমি যদি টানো, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ তুমি হচ্ছে বল প্রয়োগ করবা, সেই বলটাই হচ্ছে কি বলতো, পীড়ন। সো দেখো এই যে তুমি এ ক্ষেত্রফলের উপর এফ বল প্রয়োগ করতেছো, তো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি হবে বলতো, এফ বাই এ। সো এফ বাই এ, এইটাকেই তোমরা কি বলবা বলতো, এইটাকেই তোমরা বলবা হচ্ছে গিয়ে পীড়ন। সো পীড়ন ইকুয়াল টু কি, এফ বাই এ, মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এখন মনে করো এটা এফ না হয়ে তুমি ধরো এখানে কোনো একটা ভর ঝুলাই দিছো। ওকে, ধরো এটাকে এখন এফ না, এখানে তুমি কোনো একটা ভর ঝুলাই দিছো, সেই বস্তুটার ভর কি বলতো, এম। তাহলে এই বস্তুটার ভর যদি এম হয়, তাহলে এই যে তুমি জানো কোনো বস্তুকে যদি একটা ভারী কোনো বস্তুকে ঝুলায় দাও, তাহলে পৃথিবী একটাকে সেই বলে আকর্ষণ করে। পৃথিবী ওই বস্তুটাকে, এই যে এম বলের বস্তুটাকে পৃথিবী নিজের দিকে কি করবে বলতো, আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলি, বস্তুর ওজন, যেটাকে প্রকাশ করি ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি বলতো, এম জি। সো এই যে, তো এখন দেখো একটু আগে তুমি হাত দিয়ে বল দিতেছিলা, এখন তুমি একটা ভারী বস্তুকে ঝুলাই দিছো, তাহলে আবারও কিন্তু এই নিচের দিকে ডাব্লিউ পরিমাণ বলে নিচের দিকে কাজ করতেছে। সো তুমি চাইলে এখানে এই বলকে লিখতে পারো, বলো তো বলকে কি লিখতে পারো, এম জি লিখতে পারো। হাত দিয়ে বল দিচ্ছ না, বস্তু একটা ঝুলাই দিছো, সেটাকে পৃথিবী আকর্ষণ করে। তাহলে পৃথিবী যেই বল আকর্ষণ করবে, সেই বলটা এখানে কি হবে বলো তো, প্রযুক্ত হবে। সো এফ এর জায়গায় তুমি লিখতে পারো কি, এম জি। আর ক্ষেত্রফল, আচ্ছা এটা যদি একটা সিলিন্ডার আকৃতির শেপ হয়, তাহলে এই যে সিলিন্ডার আকৃতির শেপের জন্য এখানে একটা কি থাকবে বলতো, ব্যাসার্ধ থাকবে। সেই ব্যাসার্ধটা দিয়ে তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। সো এই যে তুমি এখানে কিন্তু পাই আর স্কোয়ার এর জায়গায় লিখতে পারো। আর এ যদি ডিরেক্টলি দিয়ে দেয় তাহলে তো দিয়েই দিল। আর ক্ষেত্রফল তো জানো বিভিন্ন বস্তুর বিভিন্ন রকম হয়, তোমাকে যেরকম বস্তু বলবে সেই রকম বস্তুর ক্ষেত্রফল তুমি নিবা। সো আশা করি পীড়নটা বুঝে গেছো। পীড়নটা কি বলতো ভাইয়া, একক, পীড়নটা কি, পীড়নটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর, পীড়নটা হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটাই হচ্ছে গিয়া তোমার কি বলতো, পীড়ন। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটাই হচ্ছে গিয়া তোমার পীড়ন। সো ধরো এই সিচুয়েশনটা ভাইয়া মুছে দিয়ে এখন মনে করো বিকৃতি আমি তোমাকে একটু বুঝাই। সো তুমি যেহেতু বল প্রয়োগ করছো, তাহলে বল প্রয়োগ করলে এই বস্তুটা কি হবে বলতো, এই বস্তুটা একটু লম্বা হবে না, এই যে এই ডিরেকশনে তুমি করতেছো কি, বল প্রয়োগ করতেছো। তাহলে বল প্রয়োগের ফলে বস্তুটা একটু কি হবে বলতো, তার যে আকৃতি আছে সেই আকৃতিটা কি করবে বলতো, পরিবর্তন করবে না, একটুখানি চিকন হয়ে যাবে এবং হচ্ছে কি হবে বলতো, নিচে নেমে যাবে। সো আগে ছিল কোন পর্যন্ত বলতো, আগে ছিল হচ্ছে গিয়া তোমার, আগে ছিল হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে এল নট, এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে এল নট। এখন এটার দৈর্ঘ্য একটু কি হয়েছে, বৃদ্ধি পাইছে না। সো এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাওয়ার পরে এই দৈর্ঘ্যটা মনে করো হয়েছে হচ্ছে গিয়ে এল, ঠিক আছে। এল নট ছিল আদি দৈর্ঘ্য, এখন ফাইনালি দৈর্ঘ্য হয়ে গেছে, তুমি টানার পরে এটা একটু লম্বা হয়েছে, সেই লম্ব হওয়ার পরে দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে গেছে এল। তাহলে এতটুকুকে তুমি চাইলে কি বলতে পারো বলো তো, এইটুকুকে তুমি বলতে পারো এল মাইনাস এল নট। এই যে পুরোটা থেকে যদি এই যে এতটুকু দৈর্ঘ্য তুমি বাদ দাও, এই যে পুরোটা দৈর্ঘ্য থেকে এতটুকু যদি তুমি বাদ দাও, তাহলে যেই দৈর্ঘ্যটা পাবা, এই যে এইটাকে কি বলতে পারো বলো তো, এইটা ইকুয়াল টু কি, এল মাইনাস এল নট না। এল মাইনাস এল নট কি বলো তো, চাইলে এটাকে স্মল এল দিয়েও ডিনোট করতে পারো, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। এটা কি বলতো, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। সো দেখো এই যে এইটা কি আমরা বলবো, এই যে এল আছে না, এই এল, সেই এল কে আমরা যদি হচ্ছে এই যে দেখো এই যে এল কে, এই যে এল নট, এল মাইনাস এল নট, এটাকে চাইলে আমরা কি লিখতে পারি বলতো, স্মল এল লিখতে পারি না। এই যে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, ছোট করে যদি তোমাকে আমি বলে দেই, আচ্ছা কোথায় লিখবো, এখানেই লিখি ছোট করে, এটাকে চাইলে আমরা স্মল এল লিখতে পারি। সো স্মল এল লিখতে পারলে এখন দেখো তো, এই যে তোমার যতটুকু বিকৃতি মানে হচ্ছে আকৃতির পরিবর্তন হয়েছে, এল মাইনাস এল নট বাই তোমার হচ্ছে আদি দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যের পরিবর্তন। সো এটাকে চাইলে লিখতে পারি এল বাই এল নট, মানে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, মানে দৈর্ঘ্য কতটুকু প্রসারণ হয়েছে বা পরিবর্তন হয়েছে, সেইটাকে তুমি যদি হচ্ছে আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা আর কিছুই না, সেটা হচ্ছে কি বলতো, বিকৃতি। সো বিকৃতি
কি ইকুয়াল টু কি বলতো, দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। এই যে দেখো বিকৃতি ইকুয়াল টু কি দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ মানে কি দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে। আর এখানে এল নট কি, এল নট হচ্ছে গিয়ে আদি দৈর্ঘ্য। ওকে, সো এই যে এই দুইটার যে অনুপাত আছে সেটাকে আমরা কি বলবো বলতো, বিকৃতি। এখন হুকের সূত্র অনুযায়ী আমরা জানি হচ্ছে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, মানে পীড়ন হচ্ছে কি বলতো, পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি। এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি আমাকে তুমি হয়তো বা বুঝো, এটার মানে হচ্ছে বিকৃতি। সো পীড়ন সমানুপাতিক বিকৃতি কেন, যত বেশি তুমি এই যে দেখো পীড়ন কি বলছি ভাইয়া, পীড়ন ছিল একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটা ছিল পীড়ন। তুমি যত বেশি বল দিবা তত বেশি বস্তুটার আকৃতি পরিবর্তন হবে, তাই না? তাহলে হচ্ছে যত বেশি পীড়ন দিবা তত বেশি বস্তুটার আকৃতি পরিবর্তন হবে। সো পীড়ন যত বেশি তাহলে বিকৃতিও কিন্তু তত বেশি। তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, সেখান থেকে সমানুপাতিক চিহ্নটাকে উঠায় দিলে লেখা যায় হচ্ছে পীড়ন ইকুয়াল টু, এই যে একটা ধ্রুবক দিতে হয়, সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে ধ্রুবক দিতে হয়। কেন দিতে হয় সেটা আমি যদি কেউ না বুঝো এই ভিডিওতে কমেন্ট করো, আমি ক্র্যাশ কোর্সে বুঝিয়ে দেবো। তাহলে সমানুপাতিক ধ্রুবক ওয়াই দিতে হয়, সেই ওয়াই ইকুয়াল টু পীড়ন ইকুয়াল টু ওয়াই ইন্টু তারপরে থাকবে কি বলতো বিকৃতি, ওয়াই ইন্টু বিকৃতি থাকবে। ওকে, এখন দেখো তাহলে এই ওয়াই ইকুয়াল টু কি আসে, পীড়ন বাই বিকৃতি আসে। এই যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে পীড়ন বাই বিকৃতি, এইটাকেই বলে হচ্ছে এই যে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ওয়াই এর গুণাঙ্ক। সো দেখো এই ওয়াইটা এভাবে লিখছি, আর এই ওয়াইটাই কিন্তু ভাইয়া এইখানে গিয়ে লিখছি ওয়াই ইকুয়াল টু এফ, এই যে পীড়ন মানে কি এফ বাই এ, আর বিকৃতি মানে কি এল বাই এ। একটা জিনিস ভাইয়া একটু উল্লেখ করে দিই, এই এফ কে মাঝে মাঝে হচ্ছে টি দিয়েও প্রকাশ করা হয়। সো কোথাও যদি দেখো টি বাই এ লিখছে তাহলে কিন্তু ঘাবড়ে যায়ও না, ঠিক আছে? পীড়নের এই যে বলটা সেটাকে মাঝে মাঝে টি দিয়েও প্রকাশ করা হয়। সো এই যে দেখো ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, তো পীড়ন মানে কি, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, বিকৃতি মানে হচ্ছে এল মাইনাস এল নট বাই এল নট। ওকে, এখান থেকে তুমি যদি এই যে এফ বাই এ কে রেখে এই জিনিসটাকে ওই পাশে পাঠায় দাও, তাহলে এই জিনিসটা ওই পাশে গিয়া কি হয়ে যাবে ভাইয়া, গুণ হয়ে যাবে না? সো দেখো এই ফর্মুলাটাকে ডান বাম করেই কিন্তু এই ফর্মুলাটা থেকে এই ফর্মুলাটায় আসছে, এটা কিন্তু নতুন কিছু না। সো এই যে এফ বাই এ কি বলতো, এফ বাই এ হচ্ছে কিন্তু পীড়ন, এই এফ বাই এ হচ্ছে এটা কি, এটা হচ্ছে গিয়া পীড়ন। সো পীড়ন ইকুয়াল টু ইয়ং এর মডুলাস ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। এই যে পীড়ন ইকুয়াল টু, এই যে এই লাইনটাই কিন্তু এই যে পীড়ন ইকুয়াল টু ইয়ং এর মডুলাস ইন্টু বিকৃতি, এই যে এটারই হচ্ছে ফর্মুলা আকারে এটা লেখা হয়েছে। সো ভাইয়া ভিডিওটাতে যদি ভালো লাগে থাকে, যদি না বুঝে থাকো তাহলে জলদি কমেন্ট করে ফেলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।